স্যার, বর্তমানে গোটা দেশ সহ একেবারে আমাদের এ রাজ্যেও যেভাবে এই সাম্প্রদায়িক দাঙ্গার যে রাজনীতি একটা চলছে বা সাম্প্রদায়িক রাজনীতি চলছে, মানে এটা কি নতুন কিছু নাকি এর কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে? দেখুন, এটা খুব সমস্যার প্রশ্ন। কারণ যদি বলি এর ঐতিহাসিক ভিত্তি নেই, সেটা সঠিক না। কারণ ইতিহাসে, অন্ততপক্ষে বিংশ শতাব্দীর ইতিহাসে, সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে বা সাম্প্রদায়িক হত্যার বহু ধরনের ঘটনা ঘটেছে। স্বাধীনতার আগেও ঘটেছে, স্বাধীনতার পরেও ঘটেছে। এখন প্রশ্নটা হলো, তাহলে কি এর ঐতিহাসিক ভিত্তি আছে? ব্যক্তিগতভাবে শিক্ষক হিসেবে, গবেষক হিসেবে যদি বলতে বলেন, আমি বলবো ঐতিহাসিক ভিত্তি নেই। ইতিহাসে কিছু ঘটনা ঘটে থাকলেই তার ঐতিহাসিক ভিত্তি থাকবে এমন কোনো কথা নেই। এগুলো হচ্ছে আমাদের মন গড়া কতগুলো সমস্যা, যেখানে আমরা অনেক পক্ষ, মানে বিভিন্ন পক্ষ, সমাজে বিভিন্ন মতের মানুষজন মনে করেন আমরা ইতিহাসের ধারাবাহিকতায় চলছি। আসলে ইতিহাসের ধারাবাহিকতায় আমরা চলছি না। ফলে সাম্প্রদায়িক রাজনীতি, বিশেষত ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি, জাতপাত ভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি বা সাম্প্রদায়িক যে মৌলবাদী ধারণা, এই মৌলবাদী ধারণাগুলো যখন যখন দাঙ্গা হয়েছে বা যখন গণহত্যা হয়েছে, সেই সময়ের উৎপাদন, আসলে সেই সময়কার উৎপাদন, সেই উৎপাদনের ভিত্তিতে কিন্তু সেই দাঙ্গাটি বা সেই গণহত্যাটি ঘটানো হয়েছে। তার সঙ্গে ইতিহাসে কবে কি ঘটেছিল সেটাকে কিছু ক্ষমতাসীন ব্যক্তি বা কিছু মৌলবাদী মানুষ টেনে একটা লিঙ্ক বা রেফারেন্স তৈরি করবার কথা ভাবেন, কিন্তু সেটা তৈরি করলেই বাকিরা কেন সেই ফাঁদে পা দিচ্ছেন, প্রগতিশীলরা, আমি এইটা ভেবে পাই না। যেমন ধরুন, একটা কথা বলি, একটা ডিসকাশন হয়েছে যে হিন্দু ধর্মে অমুক 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 ছিল কি না। ভালো কথা, আমি আর বিষয়গুলো ডিটেলে যাচ্ছি না। বা হিন্দু ধর্মে মাংস ভক্ষণ করা হতো কেন, বিষয়টা যাব নাই বা কেন। এবার প্রশ্নটা হচ্ছে, কোন মাংস ভক্ষণ করা হলো না, গো মাংস ভক্ষণ করা হলো না। এইবার আপনি খুব রিসার্চ করে, গবেষণা করে, আপনি একজন অ্যাক্টিভিস্ট, আপনি বললেন যে না, হিন্দু ধর্মেও ছিল। এতে আপনি কি প্রমাণ করলেন? এতে প্রমাণ করলেন যে হ্যাঁ, বক্তব্যটা ভুল ছিল। তো মুশকিলটা হলো কি জানেন, সাম্প্রদায়িক রাজনীতিটা এই বক্তব্যটাকে ভুল করার মধ্যে নিহিত ছিল না। সে ইচ্ছাকৃতভাবে বিষয়টাকে তুলে দিয়েছে। অনেকটাই দেখবেন, আপনারা কর্পোরেট জগৎ সম্পর্কে অনেকেই জানেন, দেখবেন একটা গ্রুপ ডিসকাশন বলে একটা জিনিস হয়। একজন একটা বিষয় তুলে দেয়, সেই বিষয় নিয়ে সবাই, কিন্তু সেটা ভুলে যায় যে এই বিষয়টা, আমি যে আলোচনাটা করছি, সেটা তৃতীয় ব্যক্তি ওই যে প্রথম বিষয়টা তুলেছিল তার রেফারেন্সে কথাবার্তা বলছে। আপনি কেন সেই ফাঁদে পা দিলেন? সেই ঘটনা ইতিহাসে অনেকেই লিখে গেছেন। ইরফান হাবিবের কথা আমরা জানি, রমিলা থাপারের কথা আমরা জানি, বিপানচন্দ্রর কথা আমরা জানি। সাম্প্রদায়িক রাজনীতির যিনি, তাদের গবেষণার উপরে ভারতবর্ষে খুব কমই হয়েছে। কিন্তু প্রশ্নটা তাদের গবেষণার ভিত্তিতে, মানে গবেষণাকে ঘিরে নয়। প্রশ্নটা হচ্ছে, আজকে কোনো একজন অদ্ভুত ক্ষমতাশালী কেউ একটি মৌলবাদী ধারণার লোক, সে তার ইচ্ছে মতো বিষয়টাকে তুলছে বা তারা তাদের ইচ্ছে মতো বিষয়টাকে তুলছে। আপনি সেই বিষয়টার রেফারেন্সে কেন পা দেবেন? ফলত কি হলো, আপনার বিকল্প এবং তার বিষয় একই প্লেটে আলোচিত হতে লাগলো রোজ। প্রতিদিন দেখুন মিডিয়াতে তাই হয়, টক শোগুলোতে বিভিন্নভাবে। আসলে কিন্তু আমরা সবাই রেফারেন্স নিয়ে, আমরা সবাই জ্ঞানী হয়ে যাচ্ছি, ভীষণ জ্ঞান বিতরণ করছে। মুশকিলটা হচ্ছে, জ্ঞান সবাই বিতরণ করছে। আমি সেদিন একটা বই বুক ফেয়ার থেকে কিনেছিলাম, উপনিষদ, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের ভিত্তিতে আমার একটা আকর্ষণ তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগে। আমি দেখলাম উপনিষদের প্রথমে সংস্কৃত কথাটি দেওয়া আছে, আমি শ্লোক কথাটা বললাম না, সংস্কৃত, তার বাংলা রূপান্তর দেওয়া আছে, তর্জমা। তারপরে দেখলাম বেশ খানিকটা ব্যাখ্যা আছে, বেশ বড় অংশের। আমি দেখলাম ব্যাখ্যাটা মনুসংহিতা থেকে নেওয়া হয়েছে এবং সেটা পরিষ্কার করে লেখা আছে। এমন নয় যে আমি আবিষ্কার করেছি, সেটা লেখা রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে,
এই গোটা তাহলে জিনিসটা কীরকম দাঁড়ালো? ঠিক এই রকম রেফারেন্সিয়াল কিছু ক্রাইসিসে আমরা পড়ে যাচ্ছি, যার ফলত অতীতে কিছু ঘটনা ঘটে থাকলেও আমরা সেটার থেকে শিক্ষা নিচ্ছি না, বা নেওয়ার মতো জায়গাতেই আমরা নেই। কখনো কখনো দেখা যাচ্ছে ওই ঘটনাটা বোধহয় আমারও দরকার ছিল, মানে আমার বিকল্প আলোচনাতেও দরকার ছিল, অমুকের মৌলবাদী আলোচনাতেও দরকার ছিল। আমরা কেউ বলতে পারলাম না যে ওই বিকল্প ওই 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 কথাটাই আমরা নেব না, ওই কথাটাকে আমরা মন থেকে মুছে ফেলার চেষ্টা করি। কারণ ইতিহাসে বহুকাল আগে কি ঘটেছিল না ঘটেছিল তাতে আমার কিছু যায় আসে না। আমরা বহু ক্ষেত্রে তার আধুনিকতা নিয়ে কাজ করেছি, আমরা তার আধুনিক ভিত্তি এবং তার উপরিকাঠামো, যেটাকে আমরা সুপারস্ট্রাকচার বলি, সেই সুপারস্ট্রাকচারে প্রচুর চেঞ্জেস এসছে। আমরা সেগুলোকে নিয়ে থাকি, কল্পিত জিনিস নিয়ে কেন থাকব? মহাকাব্য নিয়ে কেন থাকব? মহাকাব্য আমরা পড়ব, মহাকাব্যকে ভালোবাসবো, আমাদের মহাকাব্য আমাদের আইডেন্টিটি। কিন্তু মহাকাব্যের এমন কিছু রেফারেন্স আমরা সম্প্রদায় ভিত্তিক এজেন্ডায় কেন তুলে আনব? এবার প্রশ্নটা হচ্ছে, আপনি বলবেন মৌলবাদীরা তো তুলবেই। হ্যাঁ, তুলবেই। আপনি বিকল্পটা বলুন। বিকল্প মানে সেম রেফারেন্সের না, অন্য রেফারেন্সের, অন্য সোর্সকে রেফারেন্স তুলে আপনি বলুন, যার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এই যে এত বড় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে এরকম একটা ভাব হলো। আপনি ভেবে দেখুন, ইসরায়েল নামক একটি রাষ্ট্র, সে সম্পূর্ণভাবে বলে চলেছে, তার আমি বিভিন্ন ফেসবুকে এই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে ওয়ার উইল কন্টিনিউ আনটিল দ্য লাস্ট লাইফ অফ আ চাইল্ড ইন গাজা। এ আবার কি? এত বড় ঘটনা, এত বড় একটা স্টেটমেন্ট, এত বড় একটা উৎপাদন, সেই উৎপাদনের অবয়বটাকে আমরা বেমালুম ভুলে গেলাম যে ইতিহাসে কত বড় একটা ঘটনা ঘটে গেল। এটা ইতিহাস। কিন্তু এই ইতিহাসের রেফারেন্স তুলে আমরা বলবো যে ওইটা ভুল ছিল। হ্যাঁ, ভুল তো ছিলই, বোঝাই গেছে ভুল ছিল, ভুল হয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমরা যদি বারবার সেই রেফারেন্সটা তুলে আনতে চাই না, তাহলে যুদ্ধটাও বেঁচে যাবে, তাহলে যুদ্ধটাও বেঁচে থাকবে, এটা মানতে হবে। যার ফলে তো হচ্ছে কি, যুদ্ধের মতো পরিস্থিতিও তৈরি হচ্ছে, আবার আমাদের চেঁচামেচিও বাড়ছে। কিন্তু সেই চেঁচামেচি বা সেই কথাবার্তাগুলোর যে আক্ষরিক একটা প্রভাব বা সুদূর প্রসারী প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আসলে জনমনে পড়ছে না। কারণ সেই মৌলবাদী প্রভাব এত বেশি, তার দেশপ্রেম, মানে একটা সস্তা দেশপ্রেম তৈরি করা হচ্ছে যে সেটা থেকে যাচ্ছে। কেন বলুন তো? সেটা সহজ বলে। সেটা আসলে সহজ কঠিনের বিচারে দেখা যাচ্ছে সেটা অনেক সহজ, আপনার আমার কথাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। এবার আপনি কি করলেন? এটা হচ্ছে দ্বিতীয় ফাঁদ। এবার আপনি কঠিনটাকে সহজভাবে বলতে গেলেন। মুশকিলটা হচ্ছে ওতে হবে না। ওতে কি হলো? আপনি ডাইলিউট করে দিলেন। আপনাকে ডাইলিউট করার কথা বলা হয়নি, কিন্তু সে কিন্তু ডাইলিউট করেনি। যে ফ্যাসিস্ট বা যে মৌলবাদী, সে কিন্তু ডাইলিউট করেনি, সে কিন্তু তার বক্তব্যে এরম বসে আছে। সমস্যাটা এই রকম জায়গায় দাঁড়িয়ে থাকার ফলে কিছুতেই সাম্প্রদায়িক রাজনীতি বা সাম্প্রদায়িকীকরণ বিষয়টা আমাদের মন থেকে, সমাজ থেকে, মনন থেকে সরে যাচ্ছে না। অন্তত এই বিষয়গুলোকে নিয়ে একটু আরেকবার ভাবনার প্রয়োজন আছে। কারণ আমরা সবাই জানি কি বলা উচিত আমাদের, যারা সাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে থাকবে, কিন্তু সেটা যথেষ্ট না। যথেষ্ট সেটা হচ্ছে আমাদের এই অনুশীলন করাটা। সবাই এখন মনে করছেন, বিষয়টা হচ্ছে একটা ঘটনা ঘটলো, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলো, ঘরবাড়ি জ্বললো, আপনি লাইব্রেরিতে ছুটলেন রেফারেন্স কালেক্ট করতে। অতীতে কি বিষয়টা কিন্তু এত ভাগাভাগি হওয়াটা ঠিক না। কোথাও আমি জানি যারা শুনবেন এটা, তারা বুঝতে পারছেন কোথায় আমাদের গ্যাপটা আসলে হয়ে যাচ্ছে। কোথাও কি স্যার এই কিছু অংশের মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এটাকে উস্কানি দিচ্ছে বলে মনে করে? সোশ্যাল মিডিয়া নিজে তো উস্কানি দেবে না,
সোশ্যাল মিডিয়ায় একগাদা সাবস্ক্রাইবার, সে যদি প্রথমত সাবস্ক্রাইবার, দ্বিতীয়ত ফেক সাবস্ক্রাইবার, তারা যদি এইভাবে প্রমোট করতে থাকে, অর্থাৎ যেখানে তথ্যটা আর ফ্যাক্টর নয়, তথ্যকে এআই দিয়ে, মানে আপনি যত ওই গোয়েবেলসিয়ান মেথড দিয়ে আপনি যত উটকো তথ্য, ভুয়ো তথ্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তথ্যের ব্যাখ্যা, আসলে সেটা তথ্য না, আপনি আপনার মত কোডকে কোডিফিকেশন করে তুলছেন। এই কোডিফিকেশনটা সবচেয়ে ভয়ঙ্কর। তথ্যটা সমস্যার নয়, তথ্য মানুষ ভুলে যেতে পারে, কিন্তু তথ্যকে যে কোডিফিকেশানে, যে ব্যাখ্যায়, ওই যে বললাম এতখানি মনুসংহিতার ব্যাখ্যা, এটা হচ্ছে কোডিফিকেশান। এই কোডিফিকেশানটা বড় ভয়ঙ্কর। কোডিফিকেশানগুলো আমাদের মন থেকে যেতে চায় না, যার জন্য দেখবেন গোটা ভারতবর্ষ জুড়ে এখন একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সেটা হচ্ছে, এখন নয়, গত 15-20 বছর ধরে চলছে, কিন্তু এটা ইদানিং একটা মানে অসম্ভব চেহারা নিচ্ছে। সেটা হচ্ছে প্রতিদিন সিনেমার চ্যানেলগুলো, আপনি যারা ওটিটি প্ল্যাটফর্ম দেখেন, আমি তাদের কথা বলবো না, তার কারণ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম দেখেন, তাদের প্রতি আমার একটা ভয়ঙ্কর সমালোচনা আছে, সেটা আমি পরে যদি কোনো দিন সুযোগ হয় বলবো। যারা, সবাই তো ওটিটি প্ল্যাটফর্ম দেখেন না, দেখতেও পারে না, কারণ পয়সার সঙ্গতি সবার থাকে না। যারা সিনেমার চ্যানেলগুলো দেখেন, সেখানে দেখবেন সাধারণ মানুষকে প্রভাবিত করবার জন্য শুধুমাত্র দেশভক্তি নামক সিনেমাগুলো তৈরি করা হচ্ছে। ওইখানে যা যা দেখানো হচ্ছে, এক একটা কোড, এটা মনে রাখবেন। এই কোডগুলো, এই মাল্টিপল কোডস, এই মিরিয়াড অফ কোডস, মানে অর্থাৎ লক্ষ কোটি কোড যদি আপনার মগজে এরমভাবে প্রতিদিন বম্বার্ডেড হতে থাকে, তখন কিন্তু আপনি জানা সত্ত্বেও যে এটা তো একটা সিনেমা, জানা সত্ত্বেও ওই কোডগুলো কিন্তু, সিনেমাটা মুছে যাবে, কোডগুলো কিন্তু আপনার ভেতরে বসে থাকবে। তখন নায়কও ফ্যাক্টর হবে না, কিন্তু কোডগুলো আপনার মগজে বসে থাকবে। ওই কোডগুলো থেকে সাম্প্রদায়িক রাজনীতি তৈরি হচ্ছে, সাম্প্রদায়িক রাজনীতি বৈধতা পাচ্ছে, লেজিটিমাইজড হচ্ছে। অর্থাৎ এই লেজিটিমাইজেশনগুলো কিন্তু, মানে লেজিটিমাইজেশন পয়েন্টগুলো কিন্তু ভয়ানক হয়ে উঠছে। এখন আপনি বলতে পারেন যে সত্যি এর কোনো বিকল্প কিন্তু নেই, কারণ আপনি চাইলেই বিকল্প চ্যানেল তৈরি করতে পারেন না, কারণ গোটা মিডিয়া এখন কর্পোরেটাইজড, রাদার আমরা যেটাকে ভাষায় বলি হাইপার কর্পোরেটাইজড। কিন্তু এই ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, অর্থাৎ একটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু কিছু সাম্প্রদায়িক কোড ঢুকে পড়ছে। এবার আপনি কি করলেন, আপনি একটু সম্পন্ন মধ্যবিত্ত, ধরুন প্রতিষ্ঠিত মধ্যবিত্ত, চাকরি বাকরি করেন, আপনি বলেন আমার এসব ভালো লাগে না, আমি ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন দারুণ দারুণ সব কিছু থ্রিলার, কিছু হরর, কিছু সোশ্যাল অল্টারনেটিভ আমি ওখানে পাচ্ছি, আমি ওখানে দেখব। তাহলে তো আরও কেলেঙ্কারিটি বাঁধলো, এবং বেঁধে গেছে অলরেডি। কারণ গোটা শিক্ষিত মধ্যবিত্ত এখন মনে করছে ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে আমি বিশেষ করে, এবার যান একা সিনেমা দেখুন, একা বসে মোবাইল আর আপনি একা দেখুন, এটাই তো চেয়েছিল। আপনি সুন্দরভাবে ফাঁদে পার্টি দিয়েছেন। প্রথম ওটিটি প্ল্যাটফর্ম চালু হয়েছিল যখন, তখন একজন মানে আমাদের বন্ধুবান্ধব বলতো যে ওরে এটা মানে এতদিন সমাজে যে সেক্সুয়ালিটির কথাগুলো বলা যায়নি, দৃশ্যগুলো দেখানো যায়নি, ওটিটি প্ল্যাটফর্ম সেটা দেখাতে পারছে। সেখানে তার মানে ও আপনাকে অলরেডি একটা বাইপাস দেখিয়ে দিয়েছে। মুশকিল হলো বাইপাস দেখিয়ে দিয়েছে বলে আপনি হেঁটে চলে যাবেন, গেলেন, ফলত বাকি সমাজটা বেয়ার ওপেন পড়ে থাকলো সাম্প্রদায়িক রাজনীতির বদ্ধভূমি হিসেবে। এবং তাই ঘটছে দেখুন, প্রতিদিন আজকে কিছু মানে এমনকি শিক্ষকরাও, কিছু শিক্ষকের মুখে পর্যন্ত শুনছি আমি এই বিভাজন, সাম্প্রদায়িক ধর্মীয় সাম্প্রদায়িক বিভাজনের কথা।